সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বাংলা নাম ফলকে ভুল বানান, বিভ্রান্তিতে শিক্ষার্থীরা। বইয়ের স্টোর বানানটা লেখা থাকে দন্ত শয়টা ওকার র, আবার অনেকের দোকানে দেখি আমরা মূর্ধন্য শয়টা ওকার র। আমরা শিখে আসছি শুদ্ধভাবে, কিন্তু এখন আমরা দেখে অনেকটা কনফিউশনের মধ্যে পড়ে যাই। মাতৃভাষার সম্মান রক্ষার্থে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ। কোনো নাম ফলক কিংবা অফিসের নাম ফলক এগুলো যদি ভুল বানানে থাকে তাহলে তাকে 1 মাসের মধ্যে ঠিক করতে হবে। আমার মনে হয় সরকার বলে দিক, 1 মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার বাসভবন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা, শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীদের রুখে দেওয়ার আহ্বান মুক্তিযোদ্ধার সন্তানদের। গাইবান্ধায় পেট্রোল বোমায় 8 জন নিহতের ঘটনা বছর গড়ালেও হয়নি অভিযোগ গঠন, তদন্ত শেষ পর্যায়ে দাবি পুলিশের। আধুনিক ও ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণে প্রকৌশলীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, বললেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। রাজধানীতে 5,000-এরও বেশি ভবন ঝুঁকিপূর্ণ, আতঙ্কে নগরবাসী, গাফিলতির অভিযোগ দায়িত্বশীল প্রতিষ্ঠানের বিরুদ্ধে, অপসারণের আশ্বাস কর্তৃপক্ষের। এবং তাইওয়ানে 6.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, 17 তলা ভবন ধস, 7 জনের মৃত্যু, বহু হতাহতের আশঙ্কা। উচ্চ আদালত, বাংলা একাডেমি, বিশ্ববিদ্যালয় ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ দেশের সর্বত্রই চলছে ভুল বানানের মহড়া। বিভিন্ন রেস্টুরেন্ট ও দোকানের সাইনবোর্ড, ব্যানার ও দেয়াল লিখনে একটু মনোযোগ দিলেই দেখা যায় বাংলা শব্দের করুণ পরিণতি। শিক্ষার্থীরা বলছেন, এসব ভুল বানানের শব্দ প্রতিনিয়ত বিভ্রান্ত করছে তাদের। বিশেষজ্ঞরা বলছেন, উন্মুক্ত স্থানে ভুল বানানের শব্দ লেখা বন্ধে দরকার সরকারি পদক্ষেপ। ফখরুল শাহিনের রিপোর্ট। রাজধানীর সড়কগুলোর দুই পাশে রঙিন আলোয় ঝলমলে সাইনবোর্ডগুলোর দিকে একটু মনোযোগ দিলেই বাংলা বানান নিয়ে অবহেলা চোখে পড়বে। শুধু রাস্তার ধারে লাগানো সাইনবোর্ড বা ব্যানার নয়, উচ্চ আদালত, বাংলা একাডেমি ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সরকারি প্রতিষ্ঠানগুলো ভুল বানান মুক্ত থাকতে পারেনি। বিদেশি শব্দের এই বানানগুলোর দিকে যেন মনোযোগ নেই কারো। শিক্ষার্থীরা বলছেন, পাঠ্য বইয়ে একরকম আর অন্যান্য ক্ষেত্রে ভিন্ন বানান দেখে শুদ্ধ বানান সম্পর্কে বিভ্রান্তিতে পড়তে হচ্ছে তাদের। বইয়ের স্টোর বানানটা লেখা থাকে দন্ত শয়টা ওকার র, আবার অনেকের দোকানে দেখি আমরা মূর্ধন্য শয়টা ওকার র। তো আমরা যা দেখি তো তা বেশি মনে থাকে। আমরা শিখে আসছি শুদ্ধভাবে, কিন্তু এখন আমরা দেখে অনেকটা কনফিউশনের মধ্যে পড়ে যাই। তখন বিভ্রান্ত হই যে আসলে আমরা ভুল নাকি এটা ভুল। বিশেষজ্ঞরা বলছেন, মাতৃভাষার প্রতি শ্রদ্ধার অভাবের কারণেই সর্বত্র লেখা হচ্ছে ভুল বানানের শব্দ। এখন যে যুব সমাজ কিংবা যারা প্রশাসক, তাদের কাছে ইংরেজি ভাষা কিংবা অন্য কোনো ভাষা যতটা প্রাধান্য পায়, বাংলা ভাষা ততটা পায় না। যেসব নাম ফলক আছে সেখানে বানান ভুলের সমাবেশ। রাষ্ট্রীয়ভাবে আবেদন জানানো যায় এবং আবেদনের পরে বলা যেতে পারে যে কোনো নাম ফলক কিংবা অফিসের নাম ফলক এগুলো যদি ভুল বানানে থাকে তাহলে তাকে 1 মাসের মধ্যে ঠিক করতে হবে। আমার মনে হয় সরকার বলে দিক, 1 মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে। রক্তের বিনিময়ে পাওয়া বাংলা ভাষার সম্মান রক্ষার্থে এখনই বিভিন্ন স্থানে ভুল বানানের শব্দ লেখা বন্ধে সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ ভাষা গবেষকদের। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলার শিশু প্রহরের দ্বিতীয় দিনে ক্ষুদে পাঠকদের পদচারণায় মুখর হয়ে ওঠে বইমেলা প্রাঙ্গণ। সকালে বাবা মায়ের হাত ধরে মেলা প্রাঙ্গণে হাজির হয় কচি কাচারা। তাদের মনোযোগ আকর্ষণে শিশু কর্নারের স্টলগুলোতে সাজানো হয় রাজা রানী, রাজকুমার রাজকন্যা, রাক্ষস খক্ষস সহ আকর্ষণীয় নানা বই দিয়ে। কাল্পনিক এসব চরিত্রের বাস্তব রূপ দিতে রং তুলির আয়োজনও ছিল। খোলা মাঠে ঘাসের উপর বসে আঁকিবুকিতে ব্যস্ত সময় পার করে শিশুরা। এছাড়া ছিল জনপ্রিয় কার্টুন সিরিজ 1, 2, 3 সিসিমপুরের জনপ্রিয় চরিত্রের নানা উপস্থাপন। একুশের চেতনা আর বাংলা সাহিত্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই সন্তানদেরকে মেলায় নিয়ে এসেছেন বলে জানান অভিভাবকরা। মেলা চলাকালে প্রতি শুক্র ও শনিবার সকাল 11টা থেকে 1টা পর্যন্ত শিশু প্রহর চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।
ইকরি হালুম দেখেছি, আজকেও দেখবো, খুব মজা লাগবে। হালুমের সাথে খেলবো, তারপরে ইকরির সাথেও খেলবো, কথা বলবো, তারপরে সবগুলো বইয়ের স্টলগুলো দেখে তারপরে আবার বই কিনবো। একটু মেলাটা ঘুরে দেখো, বই পড়া খুব ভালো লাগে। আর এই যে শিশুপুর, তারপরে ওদের সাথে খেলা করবে আর যাওয়ার সময় বই কিনে নিতে। মূলত 21শে ফেব্রুয়ারির তাৎপর্যটাকে বাচ্চাকে বোঝানোর জন্য আসা। দর্শক, এই মুহূর্তে বই মেলায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম সৌরভ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৌরভ, স্বপ্না, এই মুহূর্তে রয়েছি 21শে বইমেলাতে। আপনি জেনে থাকবেন যে আজ সকাল থেকেই শিশু প্রহর থাকার কারণে আজকে 11টা থেকে মেলা শুরু হয়েছে এবং প্রতিদিন আমরা দেখতে পাই 3টা থেকে শুরু হয়। আজকে কিন্তু 11টা থেকে শুরু হয়েছে এবং এই 11টা থেকে শুরু হয়ে মেলাটি 8টা পর্যন্ত চলবে। এখন পর্যন্ত মেলায় কিন্তু যেই বই প্রেমিকদের ভিড় সেটা কিন্তু এখন পর্যন্ত বাড়েনি, বরং আস্তে আস্তে আসতে শুরু করেছেন যেই বই প্রেমীরা। কিন্তু সকালবেলা আমরা যে শিশু প্রহরে দেখতে পেয়েছি অভিভাবকদের সাথে শিশুরা এসেছেন এবং সেখানে আমরা দেখেছি শিশুদের ব্যাপক ভিড় এবং তারা তাদের পছন্দ অনুযায়ী বই কিনেছেন, তাদের পছন্দের চরিত্র ইকরি হালুমের সাথে তারা খেলা করেছেন, সেখানে আনন্দ হয়েছে। এবং এখানকার মূল মেলা প্রাঙ্গণে এখন পর্যন্ত কিন্তু যেই মূল পাঠক তারা কিন্তু আসছেন, এখন পর্যন্ত আসতে শুরু করেছেন। আজকে জানেন যে সরকারি ছুটির দিন, এ কারণে কিন্তু এই বিকেল বেলাটিতে হয়তো ভিড় আমরা লক্ষ্য করব। প্রতিদিন আমরা যেই সব ছুটির দিন দেখি সেগুলোতে ভিড় থাকে। এছাড়া আপনারা বলে রাখি যে মূলত একটি কথা রয়েছে, নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা। রাধামতি গুপ্তের এই কথাটি বাঙালির যে প্রাণের মেলা, বাঙালির যে ঐতিহ্যের মেলা, সেটাকে যেন আরো বেশি করে আমাদের জানান দেয়। বাঙালির মানুষের যে মনের আশা, মানুষের স্বপ্ন দেখার যে ভাষা, তাকে নিয়ে যে মেলা, তাকে ঘিরে যে মেলা, তা যেন এক নতুন ভাবে আমাদের কাছে ধরা দেয়। এবং আপনারা জেনে থাকবেন যে পৃথিবীর বিভিন্ন দেশে মেলা হলে সেটা গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু বাংলাদেশের যে মেলা, প্রাণের যে মেলা, ভাষাকে ঘিরে যে মেলা, সেটা যেন এক অনন্য সাধারণ উচ্চতায় উঠে এসেছে। এবং সাধারণ মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা মেলাকে ঘিরে, সাধারণ মানুষের যে মেলাকে ঘিরে যে ভালোবাসা, সেটা একটি নতুন মাত্রা পেয়েছে, নিশ্চিতভাবে এটা বলা যেতে পারে। আর আমরা জেনে থাকি যে বিকেলবেলা এই মেলা প্রাঙ্গণটিতে, মূল প্রাঙ্গণে কিন্তু একটি জায়গাতে সেমিনার হয়ে থাকে, সেখানে কিন্তু বাংলা ভাষা, বাংলাদেশের ঐতিহ্য সম্পর্কে জানানো হয়। সেই সেমিনারে কিন্তু দেশের গুরুত্বপূর্ণ অধ্যাপক থেকে শুরু করে বুদ্ধিজীবীরা কথা বলে থাকেন, সেখানেও আমরা ভিড় লক্ষ্য করি প্রতিদিনই। আজকেও কিন্তু সেই আয়োজনটি রয়েছে। এছাড়া মূল প্রাঙ্গণে এখন ছিটে ছিটে ভাবে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি সব দোকানগুলোই কিন্তু সকাল 11টার দিকে খুলে গেছে, কিন্তু দর্শনার্থী বা পাঠক যাদেরকে আমরা বলে থাকি, তারাও কিন্তু আসতে শুরু করেছে। এবং তারা যখন আসবে, মেলা যখন পরিপূর্ণ হয়ে উঠবে, তখন কিন্তু এই মেলার যে ঐতিহ্য, মেলার যে আবেশ, মেলার যে উদযাপনের ভাষা, সেটা কিন্তু পূর্ণতা পাবে। এবং আজকের মতো ঢাকা বইমেলা, অর্থাৎ যে বইমেলাটিকে আমাদের প্রাণের মেলা, সেটি কিন্তু জমে উঠছে আস্তে আস্তে। এবং সময় যত গড়াবে, দিন যত গড়াবে, এই মেলা কিন্তু তার স্বরূপ, অর্থাৎ একটা নিজস্ব চেহারা অবশ্যই পাবে। এই ছিল বইমেলা থেকে সর্বশেষ খবর। স্বপ্না। দর্শক, অমর 21শে গ্রন্থমেলার খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ। পুলিশি বাধার মুখে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করতে পারেনি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এ কর্মসূচি ঘোষণা করেছিল সংগঠনটি। সকালে গুলশান 2 নম্বর গোলচত্বরে অবস্থান নেয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। পুলিশ তাদেরকে বনানী মাঠে সরিয়ে দিলে সেখানে সমাবেশ করে তারা। এ সময় শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বেগম জিয়াকে দেশ থেকে বহিষ্কার এবং পাকিস্তানের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন সহ 7 দফা দাবি জানানো হয়। একই সঙ্গে ইতিহাস বিকৃতিকারীদের গণপ্রতিরোধ, সারা দেশে গণসমাবেশ সহ বেশ কিছু নতুন কর্মসূচি ঘোষণা করা হয় সমাবেশ থেকে। পুলিশ জানায়, কূটনৈতিক এলাকার নিরাপত্তার স্বার্থে রাজপথে সমাবেশ করতে দেয়া হয়নি। নির্লজ্জ কথাবার্তা বলে শহীদ সন্তানদের বুকে পদাঘাত করছে। আমি দেশবাসীর কাছে অনুরোধ করব, যারা শহীদদের সম্মানের প্রতি পদাঘাত করছে, আপনারা তাদের রাজনীতিতে পদাঘাত করুন। এই রাজনীতিবিদদের ধিক, এই রাজনীতি এবং এই সমস্ত অপরাধী দর্শন যারা ছড়িয়ে বেড়াচ্ছে, আমরা চাই তারাও যেন আইনের মুখোমুখি হন, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। ইতিহাস বিকৃতকারীদের
গণপ্রতিরোধ যেখানে যে অবস্থায় পাওয়া যাবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন মুক্তিযোদ্ধার সন্তানেরা গয়েশ্বর রায়কে একটি উচিত শিক্ষা এবং জবাব দিয়েছেন। ডিপ্লোম্যাটিক এরিয়াতে মিছিল মিটিং সমাবেশ করার আসলে কোনো বিধান নেই, তো আমরা তাদেরকে অনুরোধ করে বলেছি যে তাদের এই কর্মসূচি এখান থেকে বনানী মাঠে আপনার শিফট করে নেওয়ার জন্য এই বিষয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে তারা বনানী মাঠে এখানে আসছে এবং এখানে কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য তারা চেষ্টা করছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ২০ বার বলেছিলেন ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। সকালে নেত্রকোনার মুক্তারপাড়া মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী থাকাকালীন 10 বছরে 20 বার মানে স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসে তিনি লিখিতভাবে যাদের উদ্দেশ্যে যে বাণী দিয়েছেন সেখানে বলেছেন 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। আজকে পাকিস্তানিদের সেই শিখানো মানে সে ময়না পাখির মতো সে বুলি আওড়াচ্ছেন, এটা ঘৃণ্য নিন্দনীয় এবং ইনশাআল্লাহ তার বিচার অবশ্যই বাংলার মাটিতে হবে। দুপুরের সময় আরো থাকছে। কলম্বিয়ায় জিকা ভাইরাসে আক্রান্ত ৩ জনের মৃত্যু। বাংলাদেশের সংক্রমণ ঠেকাতে বেনাপোল সীমান্তে সতর্কতামূলক ব্যবস্থা। বাংলাদেশের ভূমি স্বল্পতার কথা মাথায় রেখে আগামীতে আধুনিক পরিবেশ বান্ধব ও ভূমিকম্প সহনীয় স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের নতুন করে পরিকল্পনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মিলনায়তনে পেশাজীবী প্রতিষ্ঠান আইইবির ৫৬তম সম্মেলনে তিনি এ আহ্বান জানান। প্রকল্প খরচ না বাড়িয়ে সুষম উন্নয়নে সব উপজেলার আলাদা আলাদা উন্নয়ন প্রকল্পের তাগিদ দেন প্রধানমন্ত্রী। প্রকৌশল পেশাজীবীদের অন্যতম প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির ৫৬তম সম্মেলন অনুষ্ঠিত হল রাজধানীর রমনায়। সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও সম্মেলনে হাজির হয়েছিলেন ইনস্টিটিউশনের কয়েকশো সদস্য। এবারের সম্মেলনে প্রকৌশল খাতে বিশেষ অবদানের জন্য 2 জন খ্যাতিমান প্রকৌশলীকে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী। সুইচ চেপে উদ্বোধন করেন আইইবি ভবনের ঊর্ধ্বমুখী নির্মাণ কাজেরও। পরে প্রকৌশলীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশে ভূমির পরিমাণ দিন দিন কমে আসছে, তাই আগামীতে আধুনিক কৌশল অবলম্বন করেই স্থাপনা নির্মাণের পরিকল্পনা করতে হবে প্রকৌশলীদের। যে আমাদের দেশে ঘনবসতিপূর্ণ দেশ, 116 কোটি মানুষের দেশ, আমাদের জায়গা সীমিত। আমরা যেখানেই যে প্ল্যানই করি না কেন আমার জায়গা আগে রক্ষা করতে হবে। যে কোনো প্ল্যান প্রোগ্রাম যেটাই করা হোক একটু আধুনিক দৃষ্টিনন্দন এবং সেই সাথে সাথে পরিবেশ বান্ধব ভূমিকম্প প্রবণ এলাকা, কাজে সেই ভূমিকম্পের কথা মাথায় রেখেই আপনারা স্থাপনাগুলি করবেন। প্রকৌশলীদের উদ্দেশ্যে শেখ হাসিনা আরো বলেন, নতুন প্রকল্পে ব্যয় সাশ্রয়ের ব্যাপারেও সজাগ থাকতে হবে, গ্রহণ করতে হবে সব উপজেলা ভিত্তিক উন্নয়ন নীতি। যে কোনো প্ল্যান করার সময় দয়া করে একটা দিকে একটু লক্ষ্য রাখবেন যে শুধু খরচ বাড়াবার জন্য যেন প্ল্যান না হয়, বরং সাশ্রয়ী হবে, পরিকল্পিত হবে, অধিক সেবা মানুষকে দিতে পারবো, সেইভাবে আপনারা প্ল্যানটা করবেন। আমাদের উন্নয়নের কাজটা খুব প্ল্যান ওয়েতে হওয়া উচিত, কারণ আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের চাষোপযোগী জমি আমাদের রক্ষা করতে হবে, আর এমনভাবে প্ল্যান করতে হবে যে আমাদের যে মানুষগুলি যেন একটু উন্নত জীবন পায়। এছাড়াও প্রধানমন্ত্রী দেশি প্রকল্পে বিদেশি পরামর্শকের উপর ভরসা কমিয়ে আনতে প্রকৌশলীদের দক্ষতা বাড়ানোরও আহ্বান জানান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দুর্বল নির্মাণ কাঠামো আর রাজুকের নকশা না মেনে ভবন নির্মাণ করায় রাজধানীতে একের পর এক ভবন হেলে পড়ার ঘটনা ঘটছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটলেও শঙ্কা বাড়ছে মানুষের মনে। তবে থেমে নেই ঝুঁকিপূর্ণ ভবনে মানুষের বসবাস। বিশ্লেষকরা বলছেন, দায়িত্বশীল প্রতিষ্ঠানের গাফিলতি আর মানুষের মধ্যে আইন না মানার সংস্কৃতি তৈরি হওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে। অবশ্য যত দ্রুত সম্ভব ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণের আশ্বাস কর্তৃপক্ষের। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে।
সরকারি তিতুমির কলেজের একমাত্র ছাত্রাবাস। বাহির থেকে বেশ ফিটফাট মনে হলেও ভেতরের অবস্থা খুবই নাজুক। ছাদ থেকে খসে পড়েছে আস্তরণ, ফাটল ধরেছে বিভিন্ন জায়গায়। কর্তৃপক্ষ ভবনটিকে ঘোষণা করেছেন ঝুঁকিপূর্ণ হিসেবে। তারপরেও থেমে নেই শিক্ষার্থীদের বসবাস। লাইফ রিস্ক নিয়ে থাকতেছে এখানে প্রত্যেকটা ছাত্র। আপনি দেখতেছেন আমি এখানে শুয়ে আছি, আমার মাথার উপরে এখানে ভাঙা, যে কোনো সময় এখান থেকে ভেঙে আমার গায়ে পড়তে পারে। আমাদের জীবনের কোনো তখন নিরাপত্তা নাই। আমরা যখন ঘুমাই থাকি, উপর থেকে যদি ছাদ ভেঙে পড়ে তখন তো আমাদের জীবনে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হতে পারে। প্রত্যেকটা স্টুডেন্ট এরকম জীবনের ঝুঁকি নিয়ে নিয়মিত বসবাস করতেছে, এরপরও কর্তৃপক্ষর নজরেই যাচ্ছে না এটা। সম্প্রতি ভূমিকম্পের পর রাজধানীতে হেলে পড়েছে কয়েকটি ভবন। বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে নগর জুড়ে। আলোচনায় আসে ঝুঁকিপূর্ণ ভবন। নতুন করে তালিকা প্রণয়ন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। ৩৫১টি ভবন চিহ্নিত করা হয় অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে। যদিও সংস্থাটির জরিপে ৫,০০০-এর বেশি ভবন রয়েছে ঝুঁকিপূর্ণের তালিকায়। যে সমস্ত ভবন ইতিমধ্যে ভূমিকম্প ঝুঁকির মধ্যে আছে সেই তালিকা তৈরি করে আমরা আইন অনুসারে আমরা সিটি কর্পোরেশনকে দিয়েছি। সিটি কর্পোরেশন তাদের আইন বলে এই চিহ্নিত ঝুঁকিপূর্ণ ভবনসমূহ তারা ভেঙে ফেলবেন। বিশ্লেষকরা বলছেন কাগজে কলমে সিদ্ধান্ত হলেও বাস্তবায়ন না হওয়ায় বরাবরই থেকে যাচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। প্রতিবার এই দুর্ঘটনাগুলি যখনই ঘটে তখনই একটু সোচ্চার, একটু আওয়াজ, আমরা মিডিয়াও চিৎকার চেঁচামেচি করি, কিন্তু এর যে দীর্ঘস্থায়ী সমাধানের মধ্যে দিয়ে মৃত্যুর এই মিছিল বন্ধ করার যে প্রচেষ্টা, সেখান থেকে কেউই দৃঢ়ভাবে পদক্ষেপ গ্রহণ করছি না। এটি মূলত দায়িত্বহীনতা, জবাবদিহিতাহীন একটি গভর্নেন্স আমাদেরকে এই অবস্থার মধ্যে নিয়ে ঠেলে দিচ্ছে। রাজুকের তথ্য মতে রাজধানীতে শতাধিক ভবন নিয়ে আদালতে মামলা চলায় এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছেন না তারা। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। শাহবাগ এলাকায় উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে দক্ষিণ সিটি কর্পোরেশন। সেখানে আছেন সহকর্মী শফিক মোহাম্মদ, যাচ্ছি তার কাছে। শফিক, মামুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাতীয় শিশু পার্কের সামনে। আপনি জানেন যে এটি শাহবাগে অবস্থিত এবং আজকে এইখানে কিন্তু বেশ কিছুক্ষণ আগে অর্থাৎ 12:30টার সময় একটি অভিযান শুরু হওয়ার কথা ছিল দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, এবং সেটি কিন্তু কিছুটা বিলম্ব হলেও 1:15টার দিকে শুরু হয়েছিল এবং তা স্থায়িত্বকালও ছিল অল্প সময়ের জন্য। এবং এখানে যে শিশু পার্কের সামনে আপনারা জানেন যে যারা এসেছেন শিশু পার্কে তারা কিন্তু তাদের অভিজ্ঞতা থেকে আপনারা জানেন যে এই শিশু পার্কের সামনে যে উন্মুক্ত যে খোলা চত্বরটি আছে সেখানে অসংখ্য টং দোকান ছিল। আমরা কিছুক্ষণ আগে ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলে জানতে পেরেছি যে সেই টং দোকানের সংখ্যা যেটা ছিল সেটি প্রায় 100-র কাছাকাছি। এই যতগুলো টং দোকান ছিল সব টং দোকান কিন্তু আজকে গুড়িয়ে দেওয়া হয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। যে অভিযোগ হিসেবে যে কথাটি বলা হয়েছে যে এখানে যে সমস্ত অতিথিরা আসে, বাচ্চারা আসে, শিশুরা আছে, তারা কিন্তু তাদের এই জায়গায় শিশু পার্কে ঢোকার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় এবং সেই প্রতিবন্ধকতার কারণেই কিন্তু আরও নানা রকম হয়রানির শিকার হন। এখানে ছিনতাই, চাঁদাবাদির ঘটনাও ঘটে থাকে, এই ধরনের কথা আমাদেরকে জানিয়েছেন এখানকার যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি। এখানে যে প্রধান সম্পত্তি কর্মকর্তা আছেন তার সাথে আমরা কথা বলেছি। আমরা যদি একটু তার সাথে কথা বলতে চাই, যে আপনারা যা জানেন যে হচ্ছে প্রধান সম্পত্তি কর্মকর্তার অধীনে কিন্তু এই যে সমস্ত অভিযান পরিচালনা করা হয় সেই অভিযান পরিচালনা করা হয়েছিল। আজকে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান যে সম্পত্তি কর্মকর্তা তিনি এখানে আমাদের খালেদ আহমেদ, তিনি আমাদের সাথে আছেন। আজকের অভিযানের ব্যাপারে আপনি যদি একটু বলতেন যে আসলে যে বারবার আমরা শুনেছি এর আগেও কিন্তু 2বার অভিযান হয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেছিলেন সেই অভিযানগুলো কিন্তু তারপরেও কিন্তু আবার স্থাপনা এখানে এসেছিল বা টং দোকান নিয়ে এখানে ব্যবসা করেছে। স্থানীয়দের প্রভাবশালী যে সমস্ত নেতাকর্মী আছে তাদেরও সহায়তা থাকে। তো আপনারা আজকের যে অভিযান পরিচালনা করলেন সেরকম কোনো সংখ্যায় আবার পড়বে কিনা? আমরা আসলে আজকের যে অভিযানটা হলো যে দক্ষিণ সিটি কর্পোরেশনে যারা ঢাকা শহরে যারা নাগরিক আছেন তাদের জীবনকে স্বাচ্ছন্দ্যময় এবং নির্বিঘ্ন করার জন্য বা এই জাতীয় বিনোদনমূলক জায়গায় যাতে তাদের চলাচল নির্বিঘ্ন হতে পারে সেজন্য আমাদের উদ্যোগ। ইতিপূর্বে আমরা যেটা করেছিলাম আমরা ধরে রাখতে পারিনি, এই ব্যর্থতার দায় আমরা স্বীকার করে নিচ্ছি। তো আপনারা লক্ষ্য করে থাকবেন যে এবার আমরা একটা বড় ধরনের প্রোগ্রাম করেছি। এখানে আমাদের টোটালি আমরা যতগুলো অবৈধ দোকান বা অন্যান্য স্থাপনা ছিল আমরা সবগুলো গুড়িয়ে দিয়েছি এবং আমাদেরকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং র্যাব 2 আমাদেরকে তাদের সহায়ক শক্তি হিসাবে কাজ করেছেন। তো আমরা আমাদের মাননীয় মেয়র মহোদয়ের এই ব্যাপারে ওনার জিরো টলারেন্স। ওনার বক্তব্য হলো যে আমরা একবার না 10 বার করব এবং আমরা এখানে যারা জনপ্রতিনিধি আছেন, স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, সমাজে যারা
প্রভাবশালী ব্যক্তিবর্গ আছে, আমরা সবাইকে অনুরোধ করব এবং ল এনফোর্সিং এজেন্সিকেও বলবো যে আমরা যেটা করে গেলাম এটার জন্য সবাই অবস্থা ধরে রাখার জন্য আন্তরিকভাবে চেষ্টা করব। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। মামুন, আপনি শুনছিলেন যে আমরা প্রধান সম্পত্তি কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে এর আগেও বেশ কয়েকবার অভিযান পরিচালনা যদিও করা হয়েছে, তারপরেও আবার স্থাপনা এখানে করা হয়েছিল, গড়ে উঠেছিল। তারপরে এবার তারা প্রতিজ্ঞাবদ্ধ যে এর পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় কিন্তু তারা আবার নতুন করে যেন এইসব টং দোকান এই শিশু পার্কের সামনে না বসতে পারে সে ব্যাপারে তারা জিরো টলারেন্স দেখাবেন এবং পরবর্তীতে খুব কঠোরভাবে তারা এই দেখভাল করবেন। তো এখন পর্যন্ত উচ্ছেদ অভিযানের সর্বশেষ খবর ছিল আমার কাছে এটুকুই। মামুন, চলে যাচ্ছি স্টুডিও। দর্শক, শাহবাগ থেকে সংযুক্ত হয়েছিলেন সহকর্মী শফিক মোহাম্মদ, জানাচ্ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে তার খবরাখবর। যাচ্ছি পরের সংবাদে। বিতর্কিত কর্মকাণ্ডের পরও স্বরাষ্ট্রমন্ত্রীর ঢালাও সমর্থনের কারণেই পুলিশ বেপরোয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করার অভিযোগ তুলে তিনি বলেন, গণতন্ত্র সুসংহত করা না হলে কাশ্মীর, ইরাক ও সিরিয়ার মতো পরিণতি বরণ করতে হবে এই জাতিকে। যদি গণতন্ত্র না থাকে, প্রতিটি রাজনৈতিক দল ধীরে ধীরে অস্তিত্ব হারিয়ে ফেলবে এবং সেখানে জঙ্গিবাদ ধীরে ধীরে শক্তিশালী উঠবে। পুলিশ বাহিনী যে বেপরোয়া অবস্থা দাঁড়িয়েছে, যেহেতু তারা একটি দলের পুলিশ বাহিনী, তাদেরকে রাজনৈতিক কাজে নিয়োগ করা হচ্ছে, অথচ আমাদের পুলিশ বাহিনী এরকম ছিল না। তাদের অনেক ভালো কাজ করার ঐতিহ্য রয়েছে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন পুলিশ সবসময় ভালো কাজ করে। এই ধরনের ঢালাও লাইসেন্স দেওয়ার ফলেই তারা সীমা অতিক্রম করেছে। এদিকে পুলিশের মহাপরিদর্শক বলেছেন, যে পুলিশ সদস্যরা অপরাধে জড়িয়ে পড়ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। পুলিশের কোনো সদস্য যদি কোনো অপরাধ করে, ওটা তার দায়িত্ব, এটা পুলিশ আমার বিভাগের দায়িত্ব না। তার প্রতি আমরা জিরো টলারেন্স নিয়ে তার বিরুদ্ধে যা যা করা দরকার সেগুলি আমরা করে থাকি। যদি তদন্ত করতে হয়, তদন্ত প্রমাণ হয়, সেক্ষেত্রে আমরা তাকে চাকরিচ্যুত করে দিতে কোনো দ্বিধাবোধ করি না। গত বছর এই দিনে গাইবান্ধার তুলসীঘাটে বাসে পেট্রোল বোমা ছুড়ে শিশু ও নারীসহ ৮ জন নিরীহ মানুষকে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা। বছর গড়ালেও দায়ের করা মামলার অভিযোগপত্র আদালতে জমা দিতে পারেনি পুলিশ। আর ওই ঘটনায় নিহত ও আহতদের স্বজনরা আজও মানবেতর জীবনযাপন করছেন। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর গ্রামের এই ঝুপড়ি ঘরটিতে এখন শুধু কষ্ট আর হাহুতাশ। নির্মম রাজনীতি আর আন্দোলনের নামে গত বছরের ৬ ফেব্রুয়ারি রাতে বাসে সন্ত্রাসীদের ছোড়া পেট্রোল বোমা কেড়ে নেয় পরিবারটির একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে। পেট্রোল বোমার আগুনে পুড়ে নিহত দিনমজুর সৈয়দ আলীর মৃত্যুতে শেষ হয়ে গেছে তার স্ত্রী সন্তানদের স্বপ্ন আর আকাঙ্ক্ষা। খাতা নেই, কলম নেই, গাইড নেই, এখন আমরা কার কাছে যাই? আমাদের আশেপাশে সবাই বাবা বলে ডাকে, আমরা তো ডাকাতে পারি না। এই বাচ্চা কাচ্চাগুলো নিয়ে আমরা খুব কষ্টে আছেন আমাদের দিন। সেই রাতের ভয়াল স্মৃতি মনে পড়লে এখনো আতঙ্কে শিউরে ওঠেন ওই হামলায় বেঁচে যাওয়া হতভাগা সাধারণ মানুষ এবং উদ্ধার কর্মীরা। মাঝে মাঝে মনে হয় না যে আমরা বেঁচে আছি। সেই সময়ের কথা যদি মনে পড়ে তে আজও চোখে জল আসে। গাইবান্ধা সদর থানায় মামলা হলেও আদালতে এখনো তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি পুলিশ। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। এখন পর্যন্ত আমরা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় শাসক গোষ্ঠী আনতে পারে নাই। আমরা কথাই শুনি আইনের হাত অনেক লম্বা, কিন্তু 1 বছর হয়ে যাচ্ছে, এই আইনের হাত কেন যাচ্ছে না তাদের গায়ে? তবে পুলিশ বলছে তদন্ত শেষ পর্যায়ে। আর সরকারি কৌঁসুলি জানালেন, আদালতে প্রতিবেদন জমা দেওয়ার পরই মামলার বিচারিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে। যদি অভিযোগ গঠন হয় তারপরে বিচার প্রক্রিয়া শুরু করতে আরো 6 মাস, যদি অভিযোগ এখনো চার্জশিটটা দেয় আর কি। মামলাটি তদন্ত একেবারে শেষ প্রান্তে এসে গেছে, আমরা শীঘ্রই এটার অভিযোগপত্র দাখিল করব। আর ইতিমধ্যে বেশ কিছু আসামি ধরা পড়েছে যারা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জামাত শিবির ক্যাডারদের ছোড়া পেট্রোল বোমা হামলায় 30 জন মানুষ প্রাণে বাঁচলেও তারা যন্ত্রণা আর মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। লালমনিরহাটে যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূকে হাত পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতিতার স্বজনদের দাবি, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ঘরে আটকে রেখে তাকে নির্যাতন করে।
এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে পুলিশ। বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। লালমনিরহাট প্রতিনিধি মোফাক্খারুল ইসলাম মজনুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের পাশবিক নির্যাতনের শিকার হয়ে গত 5 দিন ধরে হাসপাতালের বেডে ব্যথায় কাতরাচ্ছেন গৃহবধূ নূরজাহান। স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকে 1.5 লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী নূরজাহানকে চাপ দিয়ে আসছিল নবিয়ার রহমান। টাকা দিতে না পারায় গত 1 ফেব্রুয়ারি হাত পা বেঁধে তার উপর নির্যাতন চালিয়ে বাড়িতে তালাবদ্ধ করে রাখে স্বামী, শ্বশুর ও শাশুড়ি। মারধর করার পরে সে চলে যাওয়ার পরে আমার শাশুড়ি আমাকে রশি দিয়ে হাত বেঁধে তারপর আমাকে ঘরে তালা মারে আমাকে মারধর করছে। কোমর ভাঙে দিছে, ডানার মধ্যে লাঠি দেবারে মনে ডানার আঘাত করছে, ঠ্যাঙ্গের মধ্যে মনে লাঠি দেবার ঠ্যাং ভাঙিয়ে দিছে। টাকা জোগাড় করতে লেগে গেছে, লেগে হওয়াতে আমার মেয়েদের উপরে এরকম অত্যাচার নির্যাতন চলে। খবর পেয়ে আহত নূরজাহানকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে স্বজনরা। শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত দাগ আছে। এমার্জেন্সি চিকিৎসা দেওয়ার পরে তাকে মহিলা ওয়ার্ডে 52 নম্বর বেডে ভর্তি করা হয়েছে। এখন তার সব ধরনের চিকিৎসা চলতেছে। এ ঘটনায় গত 4 ফেব্রুয়ারি সংশ্লিষ্ট থানায় স্বামী নবিয়ার রহমান, শ্বশুর জসিমউদ্দিন ও শাশুড়ি সখিনা বেগমের বিরুদ্ধে মামলা করে নির্যাতিতা গৃহবধূর বাবা। মামলা রুজু করা হয়েছে। মামলার 1 নম্বর আসামি নবিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। গত বছরের 6 নভেম্বর লালমনিরহাট সদর উপজেলার কর্ণপুর এলাকার বাসিন্দা নবিয়ার রহমানের সঙ্গে আদিতমারি উপজেলার ভেলাবাড়ি গ্রামের কৃষক নূর ইসলামের মেয়ে নূরজাহান বেগমের বিয়ে হয়। সময় সংবাদ, লালমনিরহাট। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। মেধা ও প্রাধিকার কোটা আলাদা করা হয়নি বলে জানিয়ে পুনরায় 34তম বিসিএস এর ফলাফল প্রকাশের দাবিতে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ক্যাডার বঞ্চিত ফোরাম নামের একটি সংগঠন। সকালে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। এ সময় তারা জানান, 34তম বিসিএস এর ফলাফল প্রকাশের সময় সঠিকভাবে কোটা পদ্ধতি সংরক্ষণ করা হয়নি। সেজন্য সরকারি চাকুরির নিয়োগে বঞ্চিত হয়েছেন প্রকৃত মেধাবীরা। এছাড়া পাবলিক সার্ভিস কমিশনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তোলেন তারা। এদিকে 34তম বিসিএস এর 672টি শূন্য পদের জন্য 34তম বিসিএস থেকে মেধাবীদের নিয়োগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। দুপুরের সময় আরও থাকছে। এসএ গেমসের এবারের আসরে প্রথম পদক জিতল বাংলাদেশ। ভারোত্তোলন ব্রোঞ্জ পেলেন মোল্লা সাবিরা। জিকা ভাইরাস প্রতিরোধে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বিদেশি নাগরিকদের শারীরিক পরীক্ষা শেষে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। তবে এখনো পর্যন্ত জিকা ভাইরাসে সংক্রামিত কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসক ও ইমিগ্রেশন কর্মকর্তারা। যশোর থেকে জুয়েল মৃধার পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে 1947 সালে শনাক্ত হওয়া জিকা ভাইরাস আতঙ্ক। বাংলাদেশকেও আগাম কিছু ব্যবস্থা নিয়ে জিকার সংক্রমণ থেকে দেশবাসীকে নিরাপদে রাখার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। আর এরই অংশ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশি বিদেশি নাগরিকদের থার্মাল স্ক্যানিং যন্ত্রের সাহায্যে করা হচ্ছে শারীরিক পরীক্ষা। একটা টিম দেখলাম, আমাদের অনেক কিছু জিজ্ঞাসা করে পরীক্ষা নিরীক্ষা করে আমাদের ভালো বললে তারপরে রিপোর্ট করে শেষ করছে। জিজ্ঞাসা করলো যে কোনো ভাইরাস হেলথ ট্রিটমেন্ট করা আছে কিনা। আফটার অল দ্যাট কোশ্চেন আমাদের ছেড়ে দিল। আমার কোনো সমস্যা হয় নাই। ইমিগ্রেশন ক্রস হওয়ার সাথে সাথে আমি একদম সুস্থ আছি এবং বের হয়ে আসছি। স্বাস্থ্য পরীক্ষায় নিরাপদ নিশ্চিত হয়েই বিদেশি নাগরিকদের বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন কর্মকর্তা। বিদেশি নাগরিকরা আসলে তাদের নিরীক্ষণ করে এখানে কর্মরত স্বাস্থ্যকর্মী আছে তাদের কাছে আমরা প্রেরণ করছি। আমরা তার পরবর্তীতে নিশ্চিত হওয়ার পরে তাদের আগমনী সিল আমরা প্রদান করছি। তবে এখনো পর্যন্ত জিকা ভাইরাসে সংক্রমিত কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন ইমিগ্রেশন চিকিৎসক। স্বাস্থ্য বিভাগের নির্দেশ আছে, যদি কোনো রোগী পাওয়া যায় তাহলে নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করতে হবে। এখন পর্যন্ত আমরা একজনও জিকা ভাইরাসের রোগী পাইনি। বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে 1,500 দেশি বিদেশি নাগরিক যাতায়াত করেন। সময় সংবাদ, যশোর।
রাজশাহীর পদ্মার চরে কমিউনিটি ক্লিনিকে নিয়মিত ডাক্তার না আসায় সমস্যায় পড়েছেন চরবাসীরা। গত 2 বছরেও এখানে নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ না হওয়ায় চিকিৎসা নিতে সংকোচে থাকেন অনেক মেয়ে রোগী, হয় না গর্ভকালীন চিকিৎসাও। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। রাজশাহী পবা উপজেলার মাঝারদিয়া চর 2003 সালের ভাঙনে নদীগর্ভে বিলীন হয় এখানকার কমিউনিটি ক্লিনিক ভবন। 10 বছরের অপেক্ষা শেষে 2013-তে যাত্রা শুরু হয় নতুন এই ক্লিনিকের। তবে স্বাস্থ্যকর্মী না থাকায় সপ্তাহে অধিকাংশ দিন বন্ধ থাকে। স্বাস্থ্য সহকারীদের চোখে পড়ে 1 বা 2 দিন। তবে ক্লিনিকটিতে পরিবার পরিকল্পনার কোনো নারী চিকিৎসক না থাকায় চিকিৎসা নিতে সংকোচে পড়েন গ্রামের নারীরা। ওষুধ পায়, কেউ পায় না, আর 2 সপ্তাহ পরেও আসে, নিয়মিত আসে না। ডাক্তার না থাকার কারণে সেটা আমরা এখানে সুচিকিৎসা পাই না। মহিলা ডাক্তার না থাকাতে আমাদের সমস্যার কথা বলতে পারি না। চরের দুর্গম এই পথ পাড়ি দিয়ে গর্ভকালীন সেবার জন্য শহরে আসতে হয় নারীদের। তাই মহিলা ডাক্তার চান চরের জনপ্রতিনিধিরা। এই ব্যবস্থা যদি সরকারিভাবে নেওয়া যায়, একটা মহিলা ডাক্তার কন্টিনিউ একটা ডাক্তার দেওয়া যায়, তাহলে 10 থেকে 12,000 লোকের খুব উপকৃত হবে। জেলার স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা নিয়মিত চিকিৎসার পাশাপাশি চরের ক্লিনিকে দ্রুত পরিবার পরিকল্পনার নারী চিকিৎসক নিয়োগের আশ্বাস দিলেন। এতদিন পর্যন্ত আমাদের লিমিটেশন ছিল যে ওখানে সিএসসিপি ছিল না, যেহেতু অ্যাপয়েন্টেড হয়েছেন সার্ভিস নিয়ে কোনো প্রবলেম হবে না। প্রেগনেন্ট ওম্যানরা যে সার্ভিস পাচ্ছে না, এটা জেএফডব্লিউ এর আসলে ফ্যামিলি প্ল্যানিং এর স্টাফ, আমি ওনাদের সাথে কথা বলে দেখবো যে কেন ওনাদের লিমিটেশনটা কোথায় বা কি সমস্যা। সিভিল সার্জন অফিসের তথ্যানুসারে পবার আরো 2টি চরের 6,000 মানুষের চিকিৎসার সংকট কাটাতে নির্মাণ করা হচ্ছে আরো একটি কমিউনিটি ক্লিনিক। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। সাভারের আশুলিয়ায় আগুনে পুড়ে গেছে একটি কারখানার গুদামের সব কাঁচামাল। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায় সকাল 10টার দিকে ট্রাকসুর এলাকার জিন্স টাউন নামের কারখানার গুদাম ঘরের তুলা ও সুতায় আগুনের সূত্রপাত হয়। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে বেলা 11টার দিকে ডিইপিজেড ফায়ার সার্ভিসের 2টি এবং ধামরাইয়ের 3টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কাজ করতেছি, একটা লোক কয়েকটি আগুন দাসা বিষয় দেয় না, পরে কারেন্ট গেছে, মেঝে বন্ধ করে কি সব বেরাও, পরে বেড়া থেকে এই যে ফ্যাক্টরি আগুন লাগছিল, আগুন দেখে আমরা সবাই বাইরে বের হয়েছি। তার কিছুক্ষণ পর মানে মেশিনটা সব বাইরে। সুন্দরবনের পাশে রামপাল ও রিয়ন বিদ্যুৎ প্রকল্প সহ সব ধরনের তৎপরতা বন্ধের দাবিতে আগামী 10 থেকে 15 মার্চ পর্যন্ত ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুন্দরবন অভিমুখে জনযাত্রা করবে বলে জানিয়েছেন তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। সকালে ঢাকা রিপোর্টার্স মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারা। আগামী 15 ফেব্রুয়ারি সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জে এবং 27 ফেব্রুয়ারি শনিবার সারা দেশে প্রতিবাদ ও দাবি সমাবেশ। 22 ফেব্রুয়ারি থেকে 5 মার্চ বিভিন্ন শ্রেণী ও পেশার সাথে মতবিনিময় এবং আগামী 10 থেকে 15 মার্চ ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুন্দরবনমুখী জনযাত্রা। সুন্দরবন সহ দেশের সম্পদ ও জনস্বার্থ রক্ষায় এসব কর্মসূচিতে অংশ নেবেন এবং জাতীয় জাগরণের মধ্য দিয়ে ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করবেন। তাইওয়ানে 6.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। শনিবারের ভূমিকম্পে 17 তলা বিধ্বস্ত ভবনে বহু মানুষ আটকে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এ পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে 2 শতাধিক। ছোট্ট শিশুটিকে উদ্ধারের পর তাকে পেয়ে যেন নিজের জীবন ফিরে পেল শিশুটির মা। শনিবারের ভূমিকম্পে বিধ্বস্ত তাইওয়ানের তাইনান শহরের 17 তলা এ ভবনটি থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। ভোররাতে সবাই যখন ঘুমে মগ্ন তখন হঠাৎ করেই কেঁপে ওঠে তাইনান শহর। 6.4 মাত্রার ভূমিকম্পে গুঁড়িয়ে যায় 17 তলা এ ভবনটি। চাপা পড়ে মারা যায় বেশ কয়েকজন, যাদের মধ্যে 10 দিনের শিশুও আছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকায় 200-রও বেশি মানুষের আবাসস্থল এ ভবনটিতে এখনো বহু মানুষ আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও গ্যাস সংযোগ লাইনে ফাটল ধরে বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কা করা হচ্ছে। শহরটির মেয়র জানিয়েছেন দ্রুততম সময়ের মধ্যে আটকে পড়াদের উদ্ধারে চেষ্টা করছেন তারা।
আমরা অনেক মানুষকে জীবিত দেখতে পেয়েছি, কিন্তু তারা আটকে আছে। তাদেরকে উদ্ধার করাই আমাদের প্রধান লক্ষ্য। পর্যাপ্ত যন্ত্রপাতি ও উদ্ধারকর্মী কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা আশা করছি সবাইকে উদ্ধার করতে পারবো। শনিবার মধ্যরাতে 27 কিলোমিটার গভীরে ভূমিকম্পের পরপর অন্তত 5 বার ছোট ছোট কম্পনে কেঁপে ওঠে তাইওয়ান। 17 তলা ভবনটি ছাড়াও বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত হয়েছে। ভূমিকম্পের কারণে শহরের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি যখন 3 তলা থেকে নামছিলাম তখন দেখি যে দোতলা থেকে সিঁড়ি একেবারে গুড়িয়ে গেছে। অপেক্ষায় ছিলাম কখন আমাদের উদ্ধার করা হবে, আর ভয়ে ছিলাম কখন ভবনের সাথে আমরাও নিশ্চিহ্ন হয়ে যাই। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছে চীনা সরকার। এরই মধ্যে তাইওয়ানের পাশে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছে তাইওয়ানের মূল ভূখণ্ড চীন। তাইওয়ানের শেষবার 1999 সালে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে, যাতে প্রাণ হারায় অন্তত 2300 মানুষ। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। জিকা ভাইরাসে আক্রান্ত হয়ে কলম্বিয়ায় 3 জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদের মধ্যে 2 জন শুক্রবার এবং আরেক ব্যক্তি গত বছরের নভেম্বরে মারা যান বলে জানিয়েছে দেশটি। এদিকে লালা ও মূত্রে জিকার অস্তিত্ব শনাক্ত হওয়ায় এ ভাইরাস ছোঁয়াছে কিনা তা নিয়ে গবেষণা শুরু করেছে ব্রাজিল। কলম্বিয়ার বিভিন্ন শহরের আনাচে কানাচে এখন ছড়ানো হচ্ছে মশা মারার স্প্রে। এই ভাইরাসে দেশটিতে এ পর্যন্ত 20,500 জন আক্রান্ত হয়েছে, যার মধ্যে 2000-এরও বেশি অন্তঃসত্ত্বা নারী। সবশেষ শুক্রবার সংবাদ সম্মেলনে কলম্বিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক নিশ্চিত করে সম্প্রতি এক নারী সহ 3 জনের মৃত্যু হয়েছে জিকা ভাইরাসে। আমরা সন্দেহজনক 6 জনকে নিয়ে পরীক্ষা চালিয়েছি। এর মধ্যে 3 ব্যক্তির মৃত্যুর জন্য জিকা ভাইরাস দায়ী বলে নিশ্চিত হয়েছি। এদিকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, জিকা ভাইরাস ও গুলেনবার্গ সিন্ড্রোমের মধ্যে তারা মিল খুঁজে পেয়েছেন। মৃত 3 জন গুলেনবার্গ সিন্ড্রোম নামের স্নায়ু জটিলতায় ভুগছিল বলে জানান তিনি। আমাদের এখন সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে জিকা ভাইরাস, গুলেনবার্গ এবং মৃত 3 জন। আমাদের কাছে খবর আছে যারা মারা গেছে তারা গুলেনবার্গ সিন্ড্রোমে ভুগছিলেন। তাদের দেহে জিকা ভাইরাসও শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি জিকা ভাইরাসে আক্রান্ত হওয়া দেশগুলোর মধ্যে শীর্ষে ব্রাজিল। এজন্য স্থানীয়রা পয়ঃনিষ্কাশন ও বর্জ্যের অব্যবস্থাপনাকে দায়ী করেন। পৌরকর্মীরা মশা নিধনে মাঠে নামলেও কাজ ধীর গতিতে চলছে বলে অভিযোগ তাদের। বিকেলের পর জানালা দরজা খুলতে পারি না, তীব্র গন্ধ, তার উপর আবার মশার উপদ্রব। মাঝে মাঝে মশা প্রতিরোধক ওষুধ লাগিয়ে ঘুমাই, কিন্তু এত দামি ওষুধ কেনার সাধ্য আমাদের নেই। জিকা ভাইরাসে আক্রান্ত রোগীদের লালা বা মূত্রে ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হওয়ায় এই রোগ ছোঁয়াছে কিনা জানতে গবেষণা চালিয়ে যাচ্ছে রিও দে জেনিরোর একটি জনস্বাস্থ্য কেন্দ্র। এর আগে ভাইরাসে আক্রান্ত এলাকাগুলো থেকে ফেরা কারো রক্ত গ্রহণ না করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইন্দোনেশিয়ার একটি গবেষণা সংস্থাও মশার বিস্তার ঠেকাতে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে। এদিকে পানামায় সম্প্রতি 50 জন জিকা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মশা নিধনের পাশাপাশি স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়াতে মাঠে নেমেছে। এছাড়া এল সালভাদোরের প্রসূতি হাসপাতালে মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সতর্ক অবস্থানে গেছে পেরু ও মেক্সিকো। তবে আর্থিক সংকটের কারণে এক্ষেত্রে বেশ পিছিয়ে আছে ভেনেজুয়েলা। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেটের খবর। ফতুল্লায় কাপ পর্বের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভারতের দেয়া 350 রানের টার্গেটে ব্যাট করছে নামিবিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত নামিবিয়ার সংগ্রহ 5 উইকেটে 105 রান। ফতুল্লায় ইনিংসের শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় 18 রানে ওপেনার ঈশান কিষানকে হারায় তারা। তবে এক প্রান্ত আগলে রেখে আগ্রাসী ব্যাট করে ঋষভ পান্ত। আনমোল প্রীতকে সঙ্গে নিয়ে রানের চাকা বেশ ভালোভাবে সচল রাখেন তিনি। দুজনে মিলে জুটি গড়েন 103 রানের। এরপর দলীয় 121 রানে 41 রান তুলে আনমোল সাজঘরে ফিরলেও উইকেটে টিকে থাকেন ঋষভ। তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এরপর 111 রান করে ঋষভ আউট হলে সরফরাজকে সঙ্গ দিতে মাঠে নামেন আরমান। শেষ পর্যন্ত সরফরাজের 76, আরমানের 64 ও মাহিপালের অপরাজিত 41 রানে ভর করে 349 রানের বড় পুঁজি পায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে লফতি ইতন ও দাভিনের ওপেনিং জুটিতে শুভ সূচনার ইঙ্গিত দেয় নামিবিয়া। কিন্তু দলীয় 59 রানে স্কোরবোর্ডে 33 রান যোগ করে প্যাভিলিয়নে ফেরেন দাভিন। এরপর ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নামিবিয়ার। দলীয় 96 রানে লথফি, লরেন্স, ইভেন ও গ্রিনের উইকেট হারিয়ে অনেকটা ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা।
১,৬২,৪০,০০০ টাকায় মুস্তাফিজকে কিনে নিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর ফ্রাঞ্চাইজি ভিত্তিক দল সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে নিলামের প্রথম দিনে কোনো দল পাননি মুশফিকুর রহিম। বেঙ্গালুরুতে আজ বসেছে IPL এর নবম আসরের নিলাম, যেখানে মুশফিকুর রহিমের নাম ডাকা হলেও কোনো দল পাননি তিনি। মুশফিকের পাশাপাশি প্রথম দিন দল পাননি দিলশান, হাশিম আমলা ও জয়বর্ধনের মতো তারকারা। তবে প্রথম দিনেই দল পেয়ে গেছেন বাংলাদেশের কাটার খ্যাত পেসার মুস্তাফিজুর রহমান। যুবরাজ সিং, আশিস নেহরার মতো তারকা ক্রিকেটারদের দল সানরাইজার্স হায়দ্রাবাদে নাম লিখিয়েছেন তিনি। এসএ গেমসের খবর, এবারের আসরে প্রথম পদক পেয়েছে বাংলাদেশ। 48 কেজি ভারোত্তোলনে নারী বিভাগে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের মেয়ে মোল্লা সাবিরা। ভারতের গৌহাটিতে চলছে দক্ষিণ এশিয়ান গেমসের 12তম আসরের বিভিন্ন ইভেন্টের খেলা। আসরের দ্বিতীয় দিনই ভারোত্তোলনের নারী বিভাগ থেকে প্রথম পদকের দেখা পায় বাংলাদেশের অ্যাথলিটরা। ব্রোঞ্জ পদক জিতে দেশের হয়ে পদকের খাতা খোলেন মোল্লা সাবিরা। একই বিভাগে স্বর্ণ জেতেন ভারতের মিনা বাইচু, আর রৌপ্য পদক জিতেন শ্রীলঙ্কার ডিসি চুনা হাসানি। 12তম এসএ গেমসে 23টি ইভেন্টের মধ্যে 22টি ইভেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ। চারজন কোচ ছিলেন, চারজন কোচ মানে অসম্ভব পরিশ্রম করছে, অনেক সময় দিচ্ছেন, যার কারণে আজকে হয়তো আমার পদক পাওয়াটা সম্ভব হয়েছে। আমার এক্সপেক্ট ছিল হয়তো আমি সেকেন্ড হব, বাংলাদেশের যেটা মারা আছে ওইটা মেলে সেকেন্ড হতাম, বাট একটা লিফট মিস হয়েছে। দর্শক, ভারতের গৌহাটিতে অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ এশিয়ান গেমসের 12তম আসরের বিভিন্ন ইভেন্টের খেলা। সেখানে রয়েছেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। সবশেষ খবর জানতে সংযুক্ত হচ্ছি রিচার্ডের সাথে। মামুন, আপনি আসলে যেমনটা বলছিলেন এবং আমরা আসলে দর্শকদেরকে যেমনটা দেখাচ্ছিলাম একটু আগেই মোল্লা সাবিরার আসলে সেই অভিব্যক্তিগুলো। বাংলাদেশ আজকে প্রথমবারের মতো এই 12তম এশিয়ান গেমসে পদকের দেখা পেয়েছে এবং সেটি এসেছে 48 কেজি ওজন শ্রেণীতে মহিলাদের বিভাগ থেকে। যদিও এই বিভাগের স্বর্ণপদকের প্রত্যাশা ছিল বাংলাদেশি অ্যাথলিটদের, কিন্তু সেখানে আসলে একটা ইভেন্ট বা একটা পর্যায়ে গিয়ে একটু জার্ক থাকার কারণে মোল্লা সাবিরা পিছিয়ে যান। পরবর্তীতে রৌপ্য পদকের জন্য শ্রীলঙ্কান প্রতিযোগী ডিসুনা হাসানির সাথে তার একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়, কিন্তু সেখানেও আসলে সেই লড়াইয়ে হেরে গিয়ে মোল্লা সাবিরা শেষ পর্যন্ত ব্রোঞ্জ পদক নিয়ে তাকে সন্তুষ্ট থাকতে হয়। এই ইভেন্টে এবারে সাউথ এশিয়ান গেমসে রেকর্ড করে স্বর্ণপদক জিতেছেন 170 কেজি ভার উত্তোলন করে ভারতের মীরাবাই চানুসিকম, এবং যথারীতি রৌপ্য পদক গেছে ডিসুনা হাসানি শ্রীলঙ্কার প্রতিযোগিতার কাছে। তিনি 145 কেজি ভার উত্তোলন করেছিলেন। পাশাপাশি মোল্লা সাবিরা তিনি 143 কেজি ভার উত্তোলন করে আসলে ব্রোঞ্জ পদকটি অর্জন করেছেন। এই মুহূর্তে আমি যেখানটাতে আছি সেটা হচ্ছে সারুস সাজাই কমপ্লেক্স। এটি হচ্ছে আসরের মূল ভেন্যু এবং সকালে যেটি ভারোত্তোলন হয়েছে সেটি এখান থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। সেখান থেকে আবার আমরা এখানে চলে এসেছি দর্শকদেরকে আরও কিছু তথ্য জানানোর জন্য। এখানে আজ ঠিক বিকেল 3:30 থেকে আসলে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সাঁতারের ফাইনাল মহিলা এবং ছেলেদের উভয় এককে, এবং সেখানে বাংলাদেশের 50 মিটার ব্রেস্ট স্ট্রোক রয়েছে। বাংলাদেশের সাঁতারু মাহফিজুর রহমান সেখানে প্রতিযোগী হিসেবে অংশ নেবেন, যেখানে কিন্তু বাংলাদেশ বেশ ভালো ফলাফলের আশা করি এখানে এসেছে, আমরা সেখান থেকেও একটি পদক জিততে পারি। তবে তার আগে একটি কথা আপনাকে জানিয়ে দিতে চাই, এখানে ভারতীয় সম্প্রচার মাধ্যম যারা কিনা এই এসএ গেমসের সম্প্রচার সত্ত্ব কিনে নিয়েছে, তাদের কারণে কিন্তু আসলে আমরা দেশের বাইরে থেকে যারা সাংবাদিক এসেছি, শুধু বাংলাদেশ নয়, শ্রীলঙ্কা, নেপাল এবং পাকিস্তান থেকেও কিছু গণমাধ্যম কর্মীরা এখানে এসেছেন, তাদের সাথেও আমার কথা হয়েছে। তারাও জানিয়েছেন আসলে তাদেরকে এই জায়গা থেকে সরাসরি সম্প্রচার করার জন্য বা বিভিন্ন ধরনের সংবাদ সংগ্রহ করার ক্ষেত্রে কোনো বাধা নেই, তবে যে কোনো ধরনের সংবাদ সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা প্রয়োগ করা হচ্ছে। তো পাশাপাশি আপনাদের দেখা যাচ্ছে এই জায়গাটাতে এখন টিকিটের জন্য যথেষ্ট ভিড় রয়েছে, যেহেতু 3:30 থেকে সাঁতারের প্রতিযোগিতা শুরু হবে। তো সব মিলিয়ে যেহেতু সম্ভাবনা আছে সাঁতারের, দেখা যাক কি হয়। বাংলাদেশের প্রতিযোগীরাও এবং সমর্থকরাও এখানে যারা এসেছেন, বেশ কিছু সমর্থকরা, তারাও কিন্তু আশায় বুক বেঁধে আছেন যে বাংলাদেশ এই সাঁতার থেকেও কোনো একটা পদক জয় করতে পারবে। তো এই ছিল আসামের গৌহাটি থেকে গেমসের সর্বশেষ খবরাখবর। মামুন। দর্শক, ভারতের গৌহাটি থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সজল মিত্র রিচার্ড, জানাচ্ছিলেন দক্ষিণ এশিয়ান গেমসের 12তম আসরের খবরাখবর। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বাংলা নাম ফলকে ভুল বানান, বিভ্রান্ত শিক্ষার্থীরা, মাতৃভাষার সম্মান রক্ষায় সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ। বেগম জিয়ার বাসভবন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা, শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীদের রুখে দেওয়ার আহ্বান মুক্তিযোদ্ধার সন্তানদের।
আধুনিক ও ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণে প্রকৌশলীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। বললেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। রাজধানীতে ৫,০০০-এরও বেশি ভবন ঝুঁকিপূর্ণ। আতঙ্কে নগরবাসী, গাফিলতির অভিযোগ দায়িত্বশীল প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অপসারণের আশ্বাস কর্তৃপক্ষের। এবং তাইওয়ানে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ১৭ তলা ভবন ধস, ৭ জনের মৃত্যু, বহু হতাহতের আশঙ্কা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।